প্রায় সপ্তাহব্যাপী বৃষ্টিপাতে এমন বেহাল অবস্থা চট্টগ্রামের, সেখানে গেল 4 দশকের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে আছে কক্সবাজার। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই 3 পার্বত্য জেলার জনজীবন তো এখন চরমভাবে বিপর্যস্ত। সেখানে প্রায় 7 লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দী। এমন নজির ওই অঞ্চলে সাম্প্রতিককালে দেখা যায়নি। কিন্তু কেন হঠাৎ এমন বন্যা? আমরা বলতে পারি যে মৌসুমী অতি ভারী বৃষ্টিপাত এবং স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতই বর্তমান বন্যার জন্য দায়ী। কেন হচ্ছে এই অতিবৃষ্টি? অতিবৃষ্টির পেছনে জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যা কতটা দায়ী? জলবায়ু পরিবর্তনের ফলে এরকম রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, যেটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশেই এরকম বৃষ্টি হচ্ছে। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তৈরি হয়েছে শহরগুলোতে জলাবদ্ধতা, তলিয়ে গেছে সড়ক, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। অতিরিক্ত বৃষ্টি হলেই কি শহর তলিয়ে জলাবদ্ধতা হয়? এজন্য দ্রুত ও অপরিকল্পিত নগরায়ন কতটা দায়ী? আর পাহাড় ধসই বা হচ্ছে কেন? এই পরিমাণ পানি একটা শহরে আসলে সেটা আসলে বন্যা, নগর বন্যা দেখা দিবি। এর পাশাপাশি আমরা দেখছি যে খাল, বিল, নদী, নালা এগুলির যে ক্যারিং ক্যাপাসিটি ছিল সেটা অনেকটা কমে গেছে এবং অনেক জায়গায় খাল বেদখল হয়ে গিয়েছে। তো দ্রুত নগরায়ন এবং তার ফলে যে এই নগরের যে গাছপালা কেটে ফেলা, জলাভূমি ভরে ফেলা, এগুলি কিন্তু একটা এফেক্ট করছে। সে বেশ কয়েক বছর ধরে এখানে নগরের যে ওয়াটার ড্রেনেজ সিস্টেম তারা যে করার চেষ্টা করছে, সেই কাজগুলি পুরোপুরি শেষ হয়নি। পাহাড় ধসের প্রথম যেটা ট্রিগার করে সেটা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ। অতিবৃষ্টি হলে মানে আপনার দেখা যায় সয়েল নরম হয়ে যাচ্ছে এবং মাটি কিন্তু ভিজে পাহাড় ধসের একটা সম্ভাবনা দেখা দেয়। অন্যদিকে আবার দেখি যে পাহাড় কিন্তু কাটা হচ্ছে, বিভিন্ন জায়গায় পাহাড় কেটে বাড়িঘর করা হচ্ছে এবং পাহাড়ের খুব কাছাকাছি মানুষ বসবাস করছে এবং পাহাড়ের উপর যে গাছ ছিল সেটা অনেক ক্ষেত্রে স্লোপ যেটাকে ধরে রাখতো, স্টেবিলিটি করে রাখতো, সেইটাকে দেখা যাচ্ছে যে গাছ কেটে ফেলা হচ্ছে। তো এই সব কারণে সার্বিকভাবে পাহাড়গুলি কিন্তু ঝুঁকিপূর্ণ এবং অলরেডি কিন্তু ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে, সেখান থেকে কিন্তু মাইকিং করে লোক সরিয়ে নেওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে এটাও এফেক্টিভলি কাজ করছে না। পাহাড়ে অবৈধভাবে গাছ কাটা যাবে না, বসতি স্থাপন করা যাবে না এবং পাহাড়ের ন্যাচারাল পরিবেশটা ঠিক রাখতে হবে। প্লাস হচ্ছে যেখান থেকে পানি নামে, যে ড্রেন সিস্টেম, সেইটাও বাধা দেওয়া যাবে না। এবারের বন্যা ও পাহাড় ধস থেকে সুরক্ষা পেতে আশ্রয় কেন্দ্রে আছেন প্রায় 37,000-এর মতো মানুষ। বন্যায় প্রাণহানির ঘটনা ঘটেছে 42 জনের। জনজীবন এমন বিপর্যয়ের জন্য কর্তৃপক্ষের অপ্রস্তুতি কতটা দায়ী? আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা ক্লাইমেট রেজিলিয়েন্ট কিন্তু না। আবার যেটুকুই আমরা করেছি সেগুলি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে চিটাগাংয়ের ক্ষেত্রে বলি, তার সুফল পেতে হলে এই প্রকল্পগুলি কমপ্লিট করতে হবে। যেমন ওখানে যখন বৃষ্টি হয় তখন বাইরেও কিন্তু পানির লেভেল উঁচু থাকে, তো এই পর্যায়ে তখন দেখা যায় স্লুইস গেট বন্ধ করে দিতে হয়। তো ওই বন্ধ স্লুইস গেটের বাইরে যখন থাকে তখন পাম্প করে পানি সরাইতে হবে। তো এরকম ড্রেনেজের ক্ষেত্রে আমাদের যদি আর্লি ওয়ার্নিং সিস্টেম থাকে যে আমরা কালকে অনেক বড় বৃষ্টি আসবে বা তারপরের দিন আসবে, তাহলে কিন্তু আগের থেকে আমরা পাম্পগুলি স্টার্ট করতে পারি। তো পাম্পগুলি কতটা কার্যকর এবং আর্লি ওয়ার্নিং আছে কিনা এগুলির উপর নির্ভর করে আমরা কতটা নগরের দুর্ভোগ কমাতে পারবো। প্রাকৃতিক এমন বিপর্যয় থেকে বাঁচতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের একার কিছু করার না থাকলেও ক্ষয়ক্ষতি এড়াতে আগাম সতর্কতার মতো উদ্যোগ আরও আধুনিক এবং যুগোপযোগী করা যায় বলে মন্তব্য তাদের। একই সাথে পরিকল্পিত নগরায়নেও জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।